ডিয়ার ভিউয়ার্স, আজকে আবারও আমি তোমাদেরকে একটি নতুন আলোচনা পর্বে স্বাগত জানাই। আজকের আলোচনা পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুব সম্প্রতি যে আমরা একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় দেখলাম, সেই ঘূর্ণিঝড় এবং অনেকে আমরা প্রত্যক্ষও করলাম, সেই ঘূর্ণিঝড় সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে কোনো রকম কথা না বাড়িয়ে চলো আমি আজকের আলোচনা পর্বটি শুরু করি। দেখো, আমি এখানে এনেছি সূর্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সূর্য, এটা পৃথিবীর যে মাঝামাঝি পূর্ব পশ্চিমে 0 ডিগ্রি এখানে রয়েছে কি নিরক্ষরেখা। আর দেখো নিরক্ষরেখা এই যে এই অংশটুকু হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, উপর দিকে উত্তর মেরু, এর নিচের দিকে দক্ষিণ মেরু। তাহলে দেখো সূর্য সাধারণত লম্বভাবে কোথায় পড়ে? নিরক্ষীয় অঞ্চলে পড়ে, বোঝা গেল। আর তির্যকভাবে কোথায় পড়ে? মেরু অঞ্চলের দিকে, এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলের দিকে। সেই কারণে সূর্যরশ্মি কম সেখানে পৌঁছায়, তাপমাত্রা কম, সেই কারণে সেখানে কি হয়? মেরু অঞ্চলের দিকে বরফ জমা থাকে। আর দেখো নিরক্ষরেখায় কি হয়? নিরক্ষীয় অঞ্চলে খুব বেশি গরম দেখা যায়, অর্থাৎ সেখানকার বায়ু খুব উষ্ণ থাকে। কারণ কি? এখানে সূর্যরশ্মি একদম সরাসরি লম্বভাবে পড়ে, বোঝা গেল। এবার দেখো এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি যেহেতু লম্বভাবে পড়ে, আর এই ক্রমাগত লম্বভাবে পড়ার কারণেই নিরক্ষীয় অঞ্চলে কি হয়, মাঝে মাঝে কোন একটা বিশেষ অংশে হয়তো বা এই অংশটি আমি ধরলাম, এই অংশটা কি হয়, এখানকার বায়ু প্রচণ্ড হালকা হয়ে যায়, বুঝা গেল। তাহলে বায়ু যখন হালকা হবে তাহলে কি হবে? সেই অঞ্চলে বায়ু সেই জায়গায় স্থির থাকতে পারে না। তাহলে কি হয়? সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর নিম্নচাপ যেই সৃষ্টি হবে সেখানকার বায়ু কি হবে? সেখানকার বায়ু সেখানে উপর দিকে এইভাবে উঠে যেতে থাকবে, অর্থাৎ সেখানে স্থির থাকতে পারবে না। তাহলে দেখো আমাদের পৃথিবীতে প্রত্যেক জায়গাতেই বায়ু থাকে, তাই কি না? বাতাস থাকে। তাহলে এই যে জায়গাকার বায়ু অর্থাৎ বাতাসগুলো সেই জায়গাটাকে ফাঁকা করে চলে গেল, তাই তো। তাহলে সেই শূন্যস্থানটা কি হবে? শূন্যস্থানটা কি শূন্যস্থান থাকবে? না, নিশ্চয়ই না। তাহলে কি হবে? সেই শূন্যস্থানে আশেপাশে যে বায়ু, সেই বায়ুগুলো প্রবল বেগে ছুটতে থাকবে। কেন? কারণ ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে, এটা বাতাসের ধর্ম। এবার দেখো এই যে উত্তর থেকে এবং দক্ষিণ থেকে প্রবল বেগে বাতাস ছুটতে থাকবে। তাহলে উত্তর দিক থেকে কি হবে? উত্তর দিক থেকে এইভাবে প্রবল বেগে ছুটতে থাকবে, কোন দিকে? ডান দিকে ছুটতে থাকবে। আর কোথায়? নিরক্ষরেখার দিকে। আর দক্ষিণ দিক থেকে নিরক্ষরেখার দিকে বাম দিকে ছুটতে থাকবে, এই যে বাম দিকে ছুটতে থাকবে। এটা একটা নির্দিষ্ট কারণ আছে, পৃথিবীর আবর্তন গতির জন্য এরকম ভাবে বাতাসগুলি, বায়ু যে প্রবাহ পথ সেটি এরকম ভাবে বেঁকে যায়, বোঝা গেল। এটি কে আবিষ্কার করেছিল? এটি আবিষ্কার করেছিল বিজ্ঞানী ফেরেল। সেই কারণে এটাকে ফেরেল সূত্রও বলা হয়, সেই কারণে এটিকে ফেরেল সূত্র বলা হয় বা কোরিওলিস ফোর্সও বলা হয়, ঠিক আছে। এবার দেখো এই জায়গায় বায়ুগুলো উত্তর থেকে দক্ষিণ থেকে যখন এই জায়গায় এক জায়গায় হচ্ছে, তার ফলেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, বোঝা গেল। বাতাস প্রবল বেগে একটা জায়গায় যখন ছুটে, স্বাভাবিকভাবেই সেখানে ঝড় বাতাসের সৃষ্টি হয়। আর যখন অত্যাধিক বেগ হয়ে যাবে তখন সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে যায়, বোঝা গেল। তাহলে এই ঘূর্ণিঝড়গুলো এক একটা জায়গায় এক একটি নামকরণ রয়েছে, বোঝা গেল। যেমন যদি আমি বলি বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগর ও আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় তাকে সাইক্লোন বলা হয়। আবার চীন সাগরে যখন তৈরি হয় যাকে টাইফুন নাম দেওয়া হয়েছে, বোঝা গেল। আবার উত্তর আমেরিকায় যে ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেই ক্যারিবিয়ান সাগরে যেগুলো তৈরি হয় সেগুলোকে হ্যারিকেন নাম দেওয়া হয়েছে। তাহলে দেখো এগুলো সব এক একটি কি, সব ঘূর্ণিঝড়ের এক একটি ভাগ। বঙ্গোপসাগর, আরব সাগরে যেগুলো সৃষ্টি হয়, তৈরি হয়, সেগুলোকে সাইক্লোন বলে। আর চীন সাগরে টাইফুন, আর ক্যারিবিয়ান সাগরে
হ্যারিকেন। তাহলে আমরা দেখলাম যে খুব সম্প্রতি যে ঘূর্ণিঝড় আমাদের তৈরি হয়েছিল সেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, তাই কি না? তাহলে সেটা একটি কি সাইক্লোন, বুঝে গেল? তাহলে এই যে এই জায়গাতে আছে বঙ্গোপসাগর, এই জায়গাতে আছে আরব সাগর, তাহলে এই বঙ্গোপসাগর আরব সাগরে যেগুলো তৈরি হয় সেগুলোকে সাইক্লোন বলা হয়। তাহলে এই যে ঘূর্ণিঝড় ছিল, যে সাইক্লোন ঝড় ছিল, সেই সাইক্লোন ঝড়ের নাম কি? সাইক্লোন ঝড়ের নাম হচ্ছে রেমাল। তাহলে এই রেমাল কথাটি কি? রেমাল কথাটি হলো একটি আরবি শব্দ। এই রেমাল কথাটি আরবি শব্দ, বোঝা গেল? এবং কোন দেশ এই নামকরণ করেছে? এর নামকরণ করেছে ওমান দেশ, বোঝা গেল? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বালি। তাহলে রেমাল, আবার বলছি, রেমাল হলো একটি আরবি শব্দ, এর নামকরণ করেছে ওমান দেশ এবং এর অর্থ হলো বালি, বোঝা গেল? তাহলে এর উৎপত্তি কোথায় হয়েছিল সেটা এবার জানবো। তাহলে এর উৎপত্তি কি কোথায় হয়েছিল? আমাদের যে ভারত দেশ রয়েছে, সেই ভারত দেশের চেন্নাইয়ের উপকূলবর্তী যে অঞ্চল, সেই চেন্নাইয়ের উপকূলবর্তী অঞ্চল থেকে বঙ্গোপসাগরের দিকে কত 720 কিলোমিটার দূরত্বে তৈরি হয়েছিল এই রেমাল সাইক্লোন ঝড়, বোঝা গেল? এবার দেখো কোন দিকে বয়ে গেছিল? এই ঝড়টি বয়ে গেছিল এই যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই দিকে এইভাবে 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 বয়ে গিয়েছিল, এইভাবে। কত কিলোমিটার বেগে বয়ে গেছিল? এটি বয়ে গেছিল 80 থেকে 135 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 80 থেকে 135 কিলোমিটার বেগে এটি বয়ে গেছিল। তাহলে এখানে কবে এর উৎপত্তি হয়েছিল? এটি উৎপত্তি হয়েছিল কি 23শে মে, 23শে মে কত 2024, বোঝা গেল? এর উৎপত্তি হয়েছিল। এবার যখন এটি উৎপত্তি হয়েছিল তখন ধীরে 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 এখানে যে অনেক জলীয় বাষ্প নিয়ে কোথায় স্থলভাগের দিকে ধেয়ে গেছিল, সেই কারণে জলীয় বাষ্পর সাথে এটি ধেয়ে যাওয়ার জন্য ঝড়ের সাথে সাথে বৃষ্টিও অনেক হয়েছিল, বৃষ্টিপাতও ঘটিয়েছিল। এবার এটি স্থলভাগে কখন পৌঁছেছিল? এটি পৌঁছেছিল স্থলভাগের কাছে 26 এবং 27 তারিখ, বোঝা গেল? 26 এবং 27শে মে। তাহলে 26 তারিখ সন্ধ্যাবেলার দিকে উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, এই যে এখানে আছে আমাদের কি সুন্দরবন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর অপেক্ষাকৃত একটু দূরের দিকে নদিয়া মুর্শিদাবাদ। এই যে নদিয়া মুর্শিদাবাদটা একটু উপরের দিকে রয়েছে, তাই নদিয়া মুর্শিদাবাদে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারেনি, প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু কিছুটা আঁচ পাওয়া গেছে নদিয়া মুর্শিদাবাদে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর কোথায়? সুন্দরবনে বেশ কিছু বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 6 জন মতো মারাও গেছে, এছাড়াও 100 জন মতো আহত এবং শতাধিক বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে এই রেমাল ঝড়ের কারণে, বোঝা গেল? তাহলে এই যে রেমাল ঝড় একটি বিধ্বংসী রেমাল ঝড়, এর সূত্রপাত হয়েছিল কত 23শে মে 2024 এবং এর শেষ হয়েছিল 26-27 মে। তারপরে অপেক্ষাকৃত শক্তি কমিয়ে এটি পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গেছিল, বোঝা গেল? তাহলে আজকের আলোচনা পর্বটি আমি এখানেই শেষ করছি। এই যে রেমাল ঝড়ের যে আলোচনা পর্ব ছিল, এই আলোচনা পর্বটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই আলোচনা পর্ব থেকে তোমাদের যদি এতটুকু উপকার আসে এবং এইরকম যদি তোমরা আরও তথ্য সমৃদ্ধ আলোচনা পর্ব ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কী করতে হবে তোমরা জানো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দিবে। তাহলে কি হবে, আমি যে কোনো ধরনের ভিডিও যদি পোস্ট করি তাহলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই থাকলো, সকলে ভালো থাকো, টাটা।